নমস্কার বন্ধুরা, আরপিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন এখানে রান্নাটা করা হবে, সেখানে গৌরী নেই। তখন রুষা এসে বলে, ও মা, গৌরী কোথায় গেল? এরপর পিয়া বলে, যা, গৌরী পালিয়ে গেল, রান্না করার ভয়ে ও এখান থেকে চলে গেল। এইদিকে প্রভাকর মনে মনে এটাই বলতে লাগে, তোমরা তো আর গৌরীর বুদ্ধিটা জানো না। ও যেরকম বাবার হাতটা পেয়েছে রান্নার, তেমনি ওর মার বুদ্ধিটাও পেয়েছে। তোমরা কি করে জানবে ও বাইরে কি করতে গেছে? এরপর দেখা যায় গৌরী কিছু কাঠ নিয়ে আসে উনুনটা ধরাবার জন্য। এরপর গৌরী বলে, কিরে, আর যদি জোগাড় না করি তাহলে উনুনটা জ্বালাবো কি করে? পিয়া মনে মনে বলে, হ্যাঁ ঠিকই তো, এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেনি। তখন গৌরী বলে, নে পিয়া, আমি তোর জন্য কিছু কাঠ নিয়ে এসেছি। তখন পিয়া বলে, দেখ, তোর না এই ভালো মানুষের সাজার নাটক করতে হবে না, সময় খালি ভালো মানুষ সাজার নাটক করে যাস। আচ্ছা শর্ত, এখানে আমার কাঠগুলো দে, আমি নিয়ে নিচ্ছি আমার কাঠগুলো। এরপর গৌরী রান্না কাঠগুলি পিয়া সেখান থেকে নিয়ে নেয়। রুষা পিয়াকে বলে, সন্ধি, তুই কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করতে শুরু করে দে, তুই ভাজা মশলাটা তাড়াতাড়ি শুরু করে দে, এখন আর কিন্তু সময় নেই, আমি ঠাম্মির ঘরে যাচ্ছি। আর এদিকে গৌরী তার বাবার গামছাটা তার কোমরে বেঁধে নেয়। তখন এই দৃশ্যটা দেখে প্রভাকর মনে মনে এটাই বলতে লাগে, শঙ্কর, তুই যদি আজকে বেঁচে থাকতিস তাহলে আজকে তোর ধিকে দেখে তোর খুবই গর্ব হতো, গর্বে তোর বুকটা ফুলে যেত। আজ যে আমার কতটা আনন্দ হচ্ছে, ওর যদি আজকে নিজের চোখে এইসব দেখতে পেত তাহলে ও খুবই আনন্দ পেত। এরপরে দেখা যায় যে গৌরী তার উনুনটা সারাবার জন্য আবার তৈরি হয়ে যায়। একটু একটু করে মাটি লাগিয়ে সেই উনুনটা আবার সারিয়ে তোলে। এদিকে পিয়া বলে, ইস, এই লোকটা তো এখানে থেকে ভারী বক বক করে যাচ্ছে, এই লোকটা এখানে থাকলে আমি ভাজা মশলাটা বের করব কি করে? পর পিয়া সেই লোকটিকে বলে, তুমি এখানে এত কিছু বলছো কেন, আর আমাদের উপর তুমি এত নজরদারি করছো কেন? তখন প্রভাকর বলে, ও মা, রুদ্রবাবু তো আমাকে এখানে পাচকনি বানিয়ে নিয়ে এসেছেন, আর আমাকে তো জাজ বানিয়েছেন, তা আমি তোমাদের উপর নজর রাখবো না? বিশেষ করে তোমার উপর আমি নজর করে রাখবো, বড় বড় চোখ দিয়ে এরকম তাকিয়ে থাকবো। এরপর পিয়া মনে মনে বলে, এই হাড়ে বজ্জাত লোকটা নাকি আমাদের জাজ, আমাদের উপর নাকি নজর রাখবে। এই রুদ্রটাও কোথা থেকে একটা কি এনেছে, ও এসেছে আবার আমাদের উপর নজর রাখতে। লোকটা এখান থেকে না গেলে তো আমি ভাস্কর কাকার দেওয়া ভাজা মশলাটাও বের করতে পারবো না। এবার কি হবে, কি করি, সবটা কি করব? অন্যদিকে দেখা যায় গৌরী উনুনটা সারিয়ে ফেলে। পর গৌরী উনুনে চন্দনের টিপ পরিয়ে দেয় আর উনুনকে প্রণাম করে সেই উনুনে বড় করে একটু আগুন লাগিয়ে দেয়, যেন সেই আগুনের তাপে উনুনটা শুকিয়ে যায়। পিয়া বলে, এই লোকটা তো এখান থেকে যাবে না, তাহলে আমি এক কাজ করি, গৌরী যখন শুরু করবে তখনই না হয় আমি শুরু করব। এরপর দেখা যায় যে রুদ্র সব কিছুই উপর থেকে দেখছিল। সব দেখে প্রভাকর মনে মনে বলে, একদম নিজের মায়ের বুদ্ধিটা পেয়েছে, একবার শুনেই সব মনে করে রেখেছে, আর কিছু ভাবতেই হলো না ওকে, একবারই ও মনে রেখেছে ওকে কি করতে হবে। এরপর উনুনটা জ্বালিয়ে দেখা যায় যে গৌরী উনুনটা পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছে। তখন পিয়া বলে, ও যখন শুরু করবে ভাজা মশলা ভাজতে তখনই আমি শুরু করব, ওর দেখা দেখি না হয় আমি সবটা করে নেব। পরের মুহূর্তে দেখা যায় গৌরী উনুনে কড়াইটা চাপালো, আর গৌরীর দেখা দেখেই পিয়াও সেই উনুনে তার কড়াইটা চাপালো। এরপর এক এক করে গৌরী যা যা দিচ্ছে পিয়াও সেই ঠিক তাই তাই দিয়ে যাচ্ছে। তখন প্রভাকর এটা দেখে মনে মনে বলে, যতই তুমি আমার ধিয়ে নকল করে যাও না কেন পিয়া, তুমি কিন্তু আমার ধিয়ের মতো ভাজা মশলা বানাতে পারবে না, বুঝেছো? এরপর প্রভাকর ধিয়ের দিকে কাঁচকলা দেখিয়ে দেয়। প্রভাকর মনে মনে বলে, শঙ্করের হাত তো শুধুমাত্র আমার ধি পেয়েছে, তা তুমি কি করে বানাবে বুঝি ভাজা মশলা? ভাজা মশলা তো হরগৌরী পাইস হোটেলের মতো একমাত্র আমার ধি পারবে, যত নকল করার তুমি করে নাও। এইদিকে পিয়া গৌরীর দেওয়া সব জিনিসই এক এক করে নিজেও সে দিতে লাগলো গৌরীর দেখা দেখি। এরপর সে কড়াইয়ে নাড়াচাড়াও করতে লাগে। এমন সময় দেখা যায় যে প্রভাকর সেখান থেকে চলে যায়। তখন পিয়া মনে মনে এটাই বলে, যাক বাবা, একটু শান্তি পাওয়া গেছে, এই লোকটা এখান থেকে গেছে। পরের মুহূর্তে দেখা যায় প্রভাকর সেখানে চলে আসে বড় একটা কাপড় নিয়ে আর কিছু দড়ি নিয়ে। তখন রুদ্র এসে বলে, ও মা, এখানে কি করছো, আর এইসব দিয়ে কি হবে? তখন প্রভাকর বলে, রুদ্র দাদাবাবু, আপনি এসেছেন, আপনি একদম সঠিক সময় এসেছেন, নিন, আমার হাতটা তো পৌঁছবে না, আপনি না হয় এটা করে দিন। এরপর প্রিয়া বলে, ও মা, এইসব কেন হচ্ছে, আর এইসব কেন এখানে টাঙানো হচ্ছে শুনি? তখন প্রভাকর বলে, ও মা, দুজন দুজনের থেকে যাতে নকলটা না করতে পারে সেটাই, তার কারণে এটা করছি। এরপর প্রিয়া বলো, এই কথাটা আমার দিকে তাকিয়ে বলার কি আছে, আমি কি ওর থেকে নকল করছি নাকি? আমার বইই গেছে, আর আমি ভাজা মশলা করতে জানি।
ও রুদ্র বলে, আরে তুই ওরকমভাবে রিয়্যাক্ট করছিস কেন? উনি কি তোকে বলেছেন নাকি? উনি তো তোকে বলেনি, তাহলে তোরে তো গায়ে লাগছে কি করে? মাঝখানে পর্দা লাগানোর পরে পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে, যা, এই লোকটা তো হাড়ি বজ্জাত, এখন মাঝখানে পর্দা টাঙিয়ে দিল, এখন আমি না দেখি কি করে এটা বানাবো? কিছু না, যাই হোক, আমাকে কিছু একটা করতেই হবে। তার নিজের মতো করে ভাজা মশলাটা তৈরি করছিল, আর এইদিকে পিয়া ভাজা মশলায় কিছু না ভেবে সে তেল ঢেলে দেয়। আর ভাজা মশলায় তেল ঢেলে দেওয়াতে সেটা কীরকম একটা যেন হয়ে গেল। তখন এটা দেখে প্রভাকর মনে মনে হাসতে লাগে। তখন প্রভাকর বলে, যা বাবা, আমার কিছু বলার দরকার নেই, এই মেয়ে যা করছে সেটা করতে থাকুক। আর পিয়া এই তেলের ভাজা মশলাই নাড়াচাড়া করছিল, বুঝতেই পারলো না যে একটা বাজে গন্ধ তার ভাজা মশলা থেকেই আসছে। উল্টো পিয়া গৌরীকে বলে, এই গৌরী, তুই এসব কি করছিস বলতো? কি আবিচাবি দিচ্ছিস? কিরকম একটা গন্ধ বেরিয়েছে। তখন গৌরী বলে, ও মা, কোথায়? ভাজা মশলা করছি তো ভাজা মশলার গন্ধ আসবে না? পর গৌরী যখন কাছ থেকে সেই ভাজা মশলাটার সুগন্ধ নিতে যাচ্ছিল, তখন গৌরী সেই তার নিজের ভাজা মশলা বানানো গন্ধ থেকে মুগ্ধ হয়ে যায়। এরপর অন্যদিকে এই ভাজা মশলার গন্ধ বাড়িতে একেবারে ম করছে, আর সেটা শুনে ঠাম্মি বলে, বাহ, অনেকদিন পর এই হরগড়ি পাইস হোটেলের ভাজা মশলার গন্ধ আমাদের বাড়িতে ম করছে। এটা কে বানিয়েছে? বলেছিলাম না, নিশ্চয়ই এটা ধি বানিয়েছে, ধি পারবে। ও ঠিক ওর বাবার মতোই ভাজা মশলাটা বানিয়েছে। ঠিক শঙ্কর যেরকম হরগড়ি পাইস হোটেলে ভাজা মশলাটা তৈরি করতো, ঠিক সেই রকমই, আর সেই গন্ধটাই আমাদের বাড়িতে ম করছে। তখন ঠাম্মি আর বাকি সবাইরা যখন গিয়ে দেখে, তখন দেখে যে বানানো সেটা ভাজা মশলা নয়, আসলে হয়েছে ভাজা মশলার ঘ্যাট। এরপর সেটা দেখে রুদ্র মা বলে, কি রে ধি, তুই এটা কি বানিয়েছিস? আর ঠাম্মি দেখে তো হতাশ হয়ে যায়। ঠাম্মি কিছুই বলেনি। তখন পিয়া বলে, কেন, আমি তো ভাজা মশলা বানিয়েছি। তখন ঠাম্মি বললে, তুই ভাজা মশলা বানিয়েছিস আর এরকমভাবে? তখন আবার ঠাম্মি বলে, ও মা, আমরা তো যে একটা সুগন্ধ পাচ্ছিলাম, ঠিক সেই রকম ভাজা মশলার গন্ধ যেরকম শঙ্কর বানাতো। এরপর রুদ্র তাদেরকে গৌরীর কাছে নিয়ে যায়। গৌরীর পাশটায় যখন নিয়ে যায়, তখন সেই ভাজা মশলার গন্ধ থেকে বোঝা যায় যে যে গন্ধটা এতক্ষণ ছড়িয়েছিল বাড়িতে, সেটা হচ্ছে গৌরীর বানানো ভাজা মশলা। এরপর গৌরীর বানানো ভাজা মশলার দিকে ঠাম্মি তাকিয়েই রয়েছে, এবং ঠাম্মি অনেকক্ষণ একদম চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছিল। ঠাম্মি এটাই বুঝতে পারছিল না যে শঙ্করের মতো বানানো এই ভাজা মশলা এই মেয়েটা কি করে বানালো, এটা কি করে সম্ভব। আর ধি তো এরকম বানাতে পারলো না, এটা তো ধীর বানানোর কথা ছিল, তাহলে এই মেয়েটা এই মশলাটা কি করে বানালো। এরপর রুদ্র এটাই ভাবতে লাগে। রুদ্র ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, তুমি কি ভাবছো? তুমি এটাই ভাবছো তো যে শঙ্কর আঙ্কালের মতো এই ভাজা মশলাটা কে বানিয়েছে, আর গৌরী বা কেন, কি করে বানিয়েছে? এরপর রুদ্র ঠাম্মিকে ভাবুক হয়ে বলতেই যাবে, তখন এদিকে প্রভাকর বলে, এই রে, রুদ্র হয়তো ভাবুক হয়ে সবটা বলেই ফেলবে। তখন প্রভাকর খাসি দেওয়ার নাটক করে, আর তখনই রুদ্র চুপ হয়ে যায়। এরপর ঠাম্মি বলে, কি রে রুদ্র, তুই আমাকে কি যেন বলছিলিস, বলবি, বল কি বলবি? তখন রুদ্র বলে, না না, সে কিছু না ঠাম্মি, আসলে তুমি তো এখন নিজের চোখেই দেখেছো কে কি ভাবে মশলাটা তৈরি করেছে, তাহলে এই প্রতিযোগিতায় কে জিতলো সেটা তো আমার বলতে হবে না। এরপর রুদ্র মা বলে, তাহলে গৌরী 3টে প্রতিযোগিতায় জিতে গেছে। তখন ঠাম্মি বলে, ওমা, 3টে কি করে হলো? এটা তো 2টো হলো। এরপর রুদ্র বলে, না ঠাম্মি, ওরা যখন বাজার করতে গিয়েছিল আমি ওদেরকে 1000 টাকা দিয়েছিলাম, আর তোমার ধি 1000 টাকার থেকে বেশিও বাজার করেছে। আমি শর্ত দিয়েছিলাম যে 1000-এর মধ্যেই বাজারটা করতে হবে, কিন্তু গৌরী কিন্তু 1000 মধ্যেই আরও কমে সেই বাজারটা সেরে নিয়েছে। চাইলে কিন্তু আমরা যে দোকান থেকে সবজিটা নিয়েছি তাকেও একবার ডেকে দিতে পারি। এরপর প্রভাকর বলে, হ্যাঁ হ্যাঁ, আমাকে বলুন, আমি না হয় নিয়ে আসছি। তখন রুদ্র বলে, শুধু এই কেনাকাটাই নয়, আমি তো জানতাম ছোটবেলা থেকেই ধি কিন্তু অনেক হিসেবি, ও মুখে মুখে বড় বড় অনেক হিসেব করে ফেলতো। এরপর ঠাম্মি বলে, হ্যাঁ, আমি তো শুনেছি শঙ্কর আর ঐশানী তাদের দুজনেরই এই মুখে মুখে হিসেব করার গুণটা ছিল, আর ধিও এরকমই পারত, মহেশ্বরী তো আমাকে এরকমটাই বলেছে। এরপর রুদ্র বলে, কিন্তু এই জায়গাটাও কিন্তু গৌরী করতে পেরেছে হিসেবটা। গৌরী শুধু নিজের হিসেবটাই নয়, ও পিয়ার হিসেবটাও করে দিয়েছে।
আর এই ভাজা মশলাটাও গৌরী বানিয়েছে। তখন পিয়া এসে সেখানে বলে, আরে ও তো পারবেই, আসলে আশ্রমের সব রান্না বান্না তো ওই করতো। তখন রুদ্র বলে, হ্যাঁ এখন তো তুই বলবি যে তুই গৌরীকে এই ভাজা মশলা বানানোটা শিখিয়ে দিয়েছিলিস। তখন পিয়া বলে, হ্যাঁ সেই তো, আমিই তো গৌরীকে শিখিয়ে দিয়েছিলাম, কারণ আশ্রমে থাকতে তো আমি বলেছিলাম ওকে যে হরগৌরী পাইস হোটেলের রান্না আর ভাজা মশলা কি করে হয়। তখন রুদ্র বলে, আরে তুই শিখিয়ে এখন তুই নিজে ভুলে গেছিস। এরপর ঠাম্মি বলে, হ্যাঁ রেধি, তুই তো ভাজা মশলা নয়, তুই তো মশলার ঘ্যাট করে দিয়েছিস। পর ঠাম্মি বলে, কিন্তু ধি তুই তো বলেছিলিস যে আশ্রমের সব কাজ তুই করতি, সব রান্না বান্না, আর এখন তুই বলছিস যে ও করতো। এটা শুনে গৌরী মনে মনে বলতে লাগে, এত বড় মিথ্যে কথাটা বললো পিয়া, ও নাকি সব করতো। এখন তো সবার সামনে ওকে মিথ্যেবাদীও বলতে পারছি না। তখন ঠাম্মি বলে, আচ্ছা ঠিক আছে, এই কাজে না হয় ও জিতে গেছে, তোর বই না হয় জিতে গেছে, কিন্তু যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে না হয় আমার ধিয়ে জিতবে। আর আসল পরীক্ষাটা তো হচ্ছে রান্না, যার রান্নায় হরগৌরী পাইস হোটেলের স্বাদ আসবে। এটা শুনে পিয়া বলে, আমার কাছে তো হরগৌরীর ভাজা মশলা রয়েছে, সব রান্নায় না হয় আমি ওগুলো ছিটিয়ে দেব, কিন্তু আমি এতগুলো রান্না করব কি করে, আর কী বা রান্না করব। এরপর পিয়া ঠাম্মির সামনে বড় বড় চোর গলায় বলে, একদম চিন্তা করো না ঠাম্মি, আমি না সব করে দেব। আর হ্যাঁ, আমি এমন রান্না রাঁধবো না যে তোমরা সবাই হাত চেটে ফুটে খাবে। এরপর রুষা বলে, হ্যাঁ ঠাম্মি তুমি দেখো, ধি কিন্তু সব সুন্দর করে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেবে। আর এদিকে পিয়া মনে মনে বলে, জোর গলায় তো বলে দিলাম, কিন্তু সবটা আমি কি করে করব, সবটা পারবো তো। পর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, সে না হয় রান্নাটা হলেই বোঝা যাবে রান্নার পরীক্ষার দিন। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।